কোমরের ভেতরে উল্টো হয়ে মুখ ঢুকে ওখানে বসে আছে। আমার দিদি তখন 1.5 বছর হয়েছে, বিয়ে করেছে। আর দিদি প্রেগনেন্সি। ডাক্তার চেক আপ করে বলছে দিদির বাচ্চা নাকি ওখানেই মারা গেছে। পরের দিন সকালবেলা কাকু খুঁজতে বেরিয়েছে, দেখে ওনার লাশ জলে ভাসছে। আর শাড়িটা নিয়ে এরকম ঝুলে আছে দিদি। ওনার না ভিতরে না নাড়ি ভুড়িও না সব ওপর দিকে উঠে এসছে। মাঝখানে একটা কথা বলে দিই, আমার কিন্তু কাকিমা যে মারা গেছিল, কাকিমার কিন্তু সাধ্য শান্তি হয়নি। উর্দু ভাষায় কিছু একটা গালিগালাজ করলেন, দিয়ে বললেন তুই ধ্বংস হয়ে যাবি, তুই শান্তিতে বাঁচতে যাবি। ডাক্তাররা বলছে আমাদের এরকম কোনো কেস হয়নি কোনোদিন, আমরা রাখবো না পেশেন্টের মধ্যে পুঁতে দিলে কমসে 1 মাস যেতে নিয়ে আমি জানতে পেরেছি। নমস্কার সবাইকে, স্বাগত এক নতুন এপিসোডে। আজ আমাদের সাথে গুঞ্জন, ওনার অফ লেকটাউন ক্রাউন রেস্টুরেন্ট। গুঞ্জন নিজের ছোটবেলায় তার গ্রামের বাড়ি মাঝে মাঝেই ঘুরতে যেত এবং সেখানে ঘটতো তার সাথে বিভিন্ন অলৌকিক ঘটনা। তাদের মধ্যে থেকে একটি ঘটনা সত্যি হাড়হীন করে দেওয়া। আজ জানবো গুঞ্জন থেকে সেই ঘটনাটা। গুঞ্জন, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? চলছে। আমরা যে গল্পগুলো ডিসকাস করছিলাম তার মধ্যে থেকে একটা গল্প সত্যি হাড়হীন করে দেওয়া। তুই যদি আজকে ওই গল্পটা আমার সাথে শেয়ার করিস। একদম। একটু বল যে মানে তুই সেই সময় তোর বয়স কত ছিল বা কি কারণে সেই গল্পটা শুরু হলো, একদম অরিজিন থেকে। সবার আগে আমি বলি, আমার গ্রামের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। ওখানে আমি যখন আমার 12 থেকে আমার 13 বছর বয়স, তখন আমি সেই সময় একবার গেছিলাম রাতের বেলা। আমি আর আমার মা গেছিলাম বাসে করে। রাত 11টা কি 12টা হবে, তখন আমরা সবাই ঢুকছি। আর সেই সময় মেদিনীপুর এলাকা হচ্ছে পুরো অন্ধকার এলাকা, মানে জঙ্গল, পুরো অন্ধকারের জঙ্গল। তার মাঝখান থেকে কিছু রাস্তা বেরিয়ে ওরকম বাড়ি বেরিয়েছে। তো আমরা যখন যাই, আমার বড় জেঠিমার মেয়ে ফুচা দিয়ে আমাদেরকে আনতে আসে, বাস স্ট্যান্ডে আমাদেরকে রিসিভ করতে আসে। আমরা যখন আমাদের দিদি আমার ব্যাগটা নিয়ে রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছি আমরা, তো আমি দেখছিলাম আশেপাশে অনেকদিন বাদে এসছি, ঘুরছি ফিরছি যাচ্ছে। এবার সেই সময় বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, খুব খুব জোর বৃষ্টি পড়েছে। তো দিদি বললো আর একটু গাড়ি বাকি আছে, দিদি চলেছে, লেট করে লাভ নেই, রাত অনেক হয়েছে, খেতে শুতে। আর গ্রামের দিকে রাত করা মানে বিভৎস, বুঝতে পারছি যে হ্যাঁ, মানে সেই সময় মানে অলরেডি সবার হাফ ঘুম হয়ে গেছে 11টা 12টা, মানে এখন থেকে প্রায় 10 বছর আগে। 10 বছর আগে। তো এবার হয়েছে, একজন বলতে গেলে মৌলভি সাহেব বলতে পারিস। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি যখন, তখন হঠাৎ করে দেখা হলো একটা পুকুরের পাশে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছেন, আর গায়ে উনি পরে আছেন একটা কালো রঙের চাদর। সেই সময় ভালোই গরম চলছে, তো উনি চাদর দিয়ে কি করছে, যাই হোক। এবার পুকুরের কাছ থেকে বৃষ্টির মধ্যে উনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, বৃষ্টির মধ্যে উনি দাঁড়িয়ে গেছেন, ভিজছেন, কিন্তু ওনার গায়ে কালো রঙের একটা চাদর পুরো ঘেরানো, মুখ টুক করে একদম ঘেরা। তো আমার দিদি যখন তাড়াহুড়ো করে যাচ্ছে, ওনার মানে আমাদের সুটকেসটা ছিল, সুটকেসের একটা সাইডে ওনার চাদরটা ছিঁড়ে কিন্তু পড়ে যায়, মানে পুকুরের পাশে কাদায় উনি ঢুকে যান, পাটা ওনার পড়ে যায়। ঠিক আছে। তো তো আমার দিদি যখন ওনাকে সরি বলতে যাবে যে আমাদের ভুলে গেছে, আমরা তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম, উনি সেই মুহূর্তে আমার দিদিকে উল্টো পাল্টা গালিগালাজ করতে থাকেন। আচ্ছা। আর আমি তো সেই সময় ছোট বাচ্চা ছিলাম, আমি বুঝতাম না অত কিছু। তো আমি হেসে ফেলেছি, উনি পড়ে গেল এরকম কাদার মধ্যে, পা ঢুকে গেছে। দেখো, বেসিক্যালি উনি কিছুটা পড়ছিলেন ওখানে বসে, মানে হ্যাঁ। পলি ব্যাগটায় লেগে উনি মানে পড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। তো তারপর গালিগালাজ করতে থাকলো। এবার স্বাভাবিক আমার দিদিও চুপ থাকেনি, আমার দিদিও উল্টে কিছু কথা শুনিয়েছে ওনাকে। তো উনি এরকম কথা কাটাকাটি হওয়ার পর উর্দু ভাষায় কিছু একটা গালিগালাজ করলেন, দিয়ে বললেন তুই ধ্বংস হয়ে যাবি, তুই শান্তিতে বাঁচতে যাবি। এইসব বলে আমরা তো পাত্তা দিই না, কোনো মতো বাড়ি চলে গেছি। আর তখন তো তুই অত বুঝ, তখন ছোট, আমি তখন অত খেয়াল করিনি, দূর বকছে তো বকছে, যাচ্ছি বলি পড়ে গেছে দেখে মজা। হ্যাঁ, পড়ে গেছে দেখে মজা পেয়েছি। তো বাড়ি গেছি, অ্যাকচুয়ালি ছিল হচ্ছে, আমি বাড়ির এটা বলে দিই, আমাদের বাড়ি হচ্ছে একদম আমাদের পাড়ার শেষ প্রান্তে, মানে বাড়ির সামনে পুরো খোলা মাঠ, আর মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। ঠিক আছে। ওপরে টালির চাল, কিন্তু টিন দিয়ে ঘেরা আছে কিছু অংশ, আর বাকিটা পুরো মাটির বাড়ি, আর বাঁশ দিয়ে ঘেরা পুরো সাইডটা। তো আমরা যখন ঢুকে দেখি জেঠু নর্মাল অসুস্থ হয়ে বসে আছে, কি হলো? তো আমরা দেখি যে ভেতরে জেঠুকে যখন পড়ে গেছে, দিদি আগে তাড়াতাড়ি করে সুটকেসটা ফেলে দিয়ে আগে ওকে বসালো, অ্যান্ড তারপর ক্লিন করছে ওই জায়গাটা যেখানে কেটে গেছে, ওখানে ক্লিন করছে ডেটল দিয়ে। তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, এই শো একটা ওরকমই বাজে। তখন আমার হঠাৎ করে মাঝরাতের বেলা ঘুম ভাঙে, 3:30 3:30 অ্যাপ্রক্সিমেটলি, কারণ তখন আমার কাছে ফোন টোন করছিল না, আমার আইফোনটা ইউজ করতাম, কিন্তু টাইম দেখিনি।
তো তখন রাত হয়ে গেছে, বৃষ্টি পড়েছিল, তখন বৃষ্টি বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে। তো ব্যাঙের আওয়াজ, পোকার আওয়াজ, পুরো গিজগিজে হয়ে আছে। আমার একাও এমনিও ভয় লাগতো খুব রাত্রিবেলা, অন্ধকার তো, তখন বাচ্চা ছিল, ভয় হ্যাঁ লাগতো বিশাল, অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো মাকে অনেক করে ডাকছি যে মা হ্যাঁ। চলো একটু বাথরুমের দিকে চলো, ইভেন আমাদের বাথরুমে লাইট ছিল। আচ্ছা, আর মানে গ্রামের বাথরুমের, ভেতর দিকে বাড়িটা একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাথরুমের পেছন দিকে হচ্ছে পুকুর পাড়, আচ্ছা। ঠিক আছে। ওই পুকুরটা এখন এই মুহূর্তে অ্যাবান্ডেন্ট, পুরো মানে উপরটা পুরো একদম শ্যাওলা শ্যাওলা, শ্যাওলা থেকে শুরু করে পাতা পাতা পুরো ভরে গেছে, পুকুরটা কিছু নেই, কিন্তু পুকুরটায় জল ভর্তি। পুকুর এত গরম পড়ছে লিটারালি যে পুকুরটা শুকিয়ে যাবে সেরকমও নয়, পুকুর জল ভর্তি, কিন্তু কোনোদিন মানে ইউজ করে না। আচ্ছা। তো মাকে কোনো মতে ডাকলাম, মা বলছে চলে যা, ভয় কিসে, মাও সুগার পেশেন্ট, ঘুমিয়ে আছে, উঠতে পারছে না। তো যাও জোরজার করে ডাকলাম। তো মা কি করলো, মায়েরও বাথরুম গেছে, ঠিক আছে চল তো, এবার আমার পটি বেছে, মায়ের বাথরুম টয়লেট ঢুকে গেছি ভেতরে, পটি বেছে। এবার মা কি করলো, মায়েরও পেয়েছে জোর, তো মা কি করছে বাইরে গিয়ে বা কলপাটের সাইডে করতে গেছে, ঠিক আছে। মায়ের ফিগারটা একটু হেলদি, ঠিক আছে, মনে করছে। তখন বাইরের দিকে একটা মানে কি বলবো ডিম লাইট ছিল, ঠিক আছে। ডিম লাইট ওটা জেঠিমা লাগিয়ে রাখতো, আমার বড় জেঠিমাই পুরো মাটি বাড়িটা মেনটেন করতো, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি পুরো জয়েন্ট ফ্যামিলি থাকতো, ওই দোতলার মাটি বাড়ি। আচ্ছা। তো লাইটের ওখানে দেখছে কিছু একটা ছায়া নড়ছে কালো রঙের, ঠিক আছে, মানে ওপর নিচ এদিক ওদিক হচ্ছে, ডান দিক বাদিক ওপর নিচ হচ্ছে রীতিমতো, ঠিক আছে। তো আমরা মানে মা ঠিক ভয়তে আমাকে তাড়াতাড়ি বললো যে তাড়াতাড়ি বেরো, তো আমি তাড়াতাড়ি বেরিয়ে শুয়ে পড়েছি। গেল কোনো মতে রাতটা, মায়ের ভয় লেগেছে, মা অতটা প্রকাশ করেনি, মা একটু সাহসী টাইপের ছিল, ঠিক আছে। মা বললো যে পরের দিন সকালে জেঠিমাকে যে ও রাতের বেলা কি আমরা অ্যাকচুয়ালি মানে জেঠিমা মুরগি পুষতো, কেউ কি চুরি ফুরি করতে আসে বা চুরি হয়েছে, বললো না তো ওরকম কোনো ব্যাপার নেই। আমি এবার কি করতাম, আমি যখন ছোটবেলায় গ্রামের বাড়ি যেতাম, তখন আমি সকাল 6টা উঠতাম, ঘুম থেকে উঠেই আমি খেলতে চলে যেতাম বন্ধুর সাথে, আমার পাড়ার যত সব বন্ধু ছিল গ্রামে। আমি তো মানে ইউজুয়ালি সবাই তাড়াতাড়ি শোয়, তাড়াতাড়ি উঠে পড়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই 8টা 8:30টার মধ্যে খেতে শুরু করে, আর সকাল ভোরবেলা 4টে 5টায় উঠে পড়ে, তো ঘুমটাও ভালো হলো আর হেলথ ভালো থাকলো। তো আমি সকাল থেকে উঠে খেলতে বেরিয়ে গেছি, মা রান্না বান্না করে, জেঠিমা হাতে হাতে নিজের কাজ করে, বাইরের কোনো কারোর সাথে দেখা করতে যায়। তো আমি যখন আমি সকালবেলা 6টা খেলতে যেতাম, বাট বিকেল 6টা বাজলে আমি যে ঘরেই ঢুকে যেতাম, কারণ অন্ধকার হওয়ার আমি খুব ভয় পেতাম। তো আমি সকালে খেলতে গেছি, খেলতে খেলতে দুপুর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে। আর আমার তো তোকে তো বললাম প্রথমে, আমার বাড়ির সামনেই পুরো মাঠ, আমি খেলছি ওখানে, আমার দিদি আর মা জোরে জোরে চিল্লি আমাকে ডাকলো যে তাড়াতাড়ি খেতে আয়, খাওয়ার হয়ে গেছে, গরম গরম খেয়ে। বাট আমি হাঁপিয়ে বসে পড়েছি, ঠিক আছে, খোলা মাঠ তখন, ঠিক আছে, মানে মাঠের মধ্যে তখন চাষ হয়নি, তো ওখানেই বসে পড়েছি। আমাকে অ্যাকচুয়ালি দিদি তখন দেখলাম খাবারটা দিদি নিয়ে এলো মাঠের সামনে, বললো হাঁপিয়ে গেছিস, জল খা এখানেই বস, আমি তো খাইয়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে দিল জলটা দিয়ে, আমি খেলাম। খেয়ে দিয়ে ওখানে একটা গরু মরা বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে মুসলিমরা গরু ওখানে মানে মাঠের মধ্যে পুঁতে দিলে 1 মাস যেতে নিয়ে ওই কাছে, ঠিক আছে, নাহলে কিছু একটা মানে হাওয়া গায়ে লেগে যায় যেই ওর পাশে গিয়ে বসে বা কিছু একটা। বুঝতে পেরেছি। তো আমি কি করেছি, আমি খেয়ে দে, আমি দিদির চলে, আমি আবার খেলবো। এবার খেলে না 5টা বেজে গেছে, ঠিক আছে, 5টা বেজে গেছে। এবার আমি না আমার সব বন্ধুরা মিলে কি করছে, মানে খড় হয় যেগুলো বাছুর বা গরুদেরকে খেতে দেয়, খড়গুলো অনেক জোগাড় করেছি, জোরে জ্বালিয়েছে ওগুলো, ঠিক আছে। এবার কিছু কিছু দাদাও ছিল ওখানে দাঁড়িয়ে, সিগারেট খাচ্ছিল, ড্রিঙ্ক করছিল। ওরা বলছে আমাকে ভয় দেখাতে, কারণ আমি কলকাতা থেকে এসেছি, তো আমাকে বলছে ভয় দেখাতে ইচ্ছা করছে। তো আমার সব বন্ধু বান্ধব কি করছে, ওরা যাই হোক সন্ধ্যেবেলা যাই হোক, ওরা তো ওখানেরই ছেলে না, তো ওরা ভয় পায় না অন্ধকার। এবার আমাকে ওরা রীতিমতো ভয় দেখাচ্ছে, দেখ ওই দিক থেকে চোখ অন্ধকার, লাল চোখের আলো আসছে, এই দিক থেকে সাদা শাড়ি পরা লোক আসছে, এই সাদা শাড়ি পরা হ্যাঁ শাড়ি। তো আমি ভয় পেতাম, খুব কাঁদছিলাম, তো আমাকে ওরা ছেড়ে লুকিয়ে গেছিল। এবার আমি হাঁপাতে হাঁপাতে যেখানে ঘরটা জ্বলছে ওখানে সাইডে একটা বসে পড়েছি। তো ওরা লাস্টে এন মোমেন্টে এলো যে হাঁপিয়ে গেছে, বাঁধতে গেছে, তো হঠাৎ করে একটা না কুকুর বাচ্চা এসেছিল, ঠিক আছে, রাস্তার ওপর দিয়ে কুকুর বাচ্চাটা অন্য পাড়ার ছিল। তো ওরা সবাই বললো ওখানে ছাড়তে যাবে, তো ওরা ছাড়তে চলে গেছে, আর আমি না ওখানে বসে গেছে, আমি হাঁপাচ্ছি, আমি পারছি না, অনেক দৌড়াদৌড়ি করছিলাম। তো ওরা চলে গেছে, এবার আমি হাঁপাতে হাঁপাতে না জল পাচ্ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। তো আমাকে লাস্টে মা খুঁজছে, মা জেঠিমা দিদি সবাই খুঁজছে, খুঁজতে কি হলো, আমি দৌড়ে আমি আমার বৌদির কাছে চলে গেছি, ঠিক আছে। আমার বৌদির বাড়িটা ওখান থেকে হচ্ছে 200 মিটার দূর, বৌদির বাড়ির কাছে চলে এসেছি।
এবার বৌদিদিকে আমাকে হ্যারিকেন নিয়ে, তখনকার দিনে টর্চ ছিল, হ্যারিকেন নিয়ে ঘুরতে সবাই। তো হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে বৌদি, আমাকে জিজ্ঞেস করছে কোথায় ছিলি এতক্ষণ, মা খুঁজছে তোকে, তুই কোথায় ছিলি? আমি বললাম যে আমি খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি এখন বাড়ি যেতে পারছি না, আমাকে ছেড়ে দিয়েছি। তো আমি যখন বাড়ির দিকে যাই, রাস্তার ওপরে কলপাড়ে সেম জায়গায়, ঠিক আছে, ওই মৌলবীটা একই অবস্থা, এরকম কালো জামা, গরম তো ভীষণ, ওই কালো ওই সেম চাদরটা গায়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, ঠিক আছে, পান খায় লোকে, তো পান খেয়ে চেবাচ্ছে আর হাসছে, রীতিমতো হাসছে কোনো কারণ। তো বৌদি বললে আপনি যান এখান থেকে, মানে বৌদির কিছু একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে বৌদি ভরসা পায় না, ঠিক আছে। তো আমরা এগিয়ে চলে যাচ্ছি, তারপর আমি দূর থেকে দেখলাম মা আমাকে খুঁজতে বেরিয়েছে, মাও হ্যারিকেন নিয়ে। তো আমি গেছি মায়ের কাছে, গিয়ে মাকে হাতিয়ে দিয়ে বললাম আর পাচ্ছি না, আমি কেটে দিতে ঘুমিয়ে পড়বো। তখন সবে কটা 7টা বাজে, ঠিক আছে, তাই পারছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছি অলরেডি। তখন চোখ খুলে প্রায় কটা হবে, 1:30, 1টা কি 1:30, দেখেছি সবাই খেতে ঘুমিয়ে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেছে, কারণ অলরেডি আমি ঘুমিয়ে নিয়েছি তত। কি করবো, ওই মায়ের ফোনটা নিয়ে গেম খেলছি, গেম খেলতে খেলতে, বৃষ্টি পড়ছে না, নর্মাল ওয়েদার আছে, একটু হাওয়া দিচ্ছিল। আমি যে বলেছিলাম যে আমাদের বাথরুমের পেছনে পুকুর পাড়টা আছে না, ওখানে না কেউ রীতিমতো মানে চাইগুলো হয় পুকুরের, ওই চাইগুলো মানে একটু ফেলছে এত জোরে জোরে, কিন্তু পুকুরে বিভৎ খাওয়া দিচ্ছে। তো রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে, অতটা কেউ খেয়াল করি না, আমি তো খেয়াল করছি। আমি বলছি কিছু একটা কেউ হয়তো এসছে বা কেউ হয়তো ঢিল ফিল ছুটছে, রাতের বেলা অনেকজন আবার ফাংশন দেখতে যায় রাতের বেলা, তখন দেখি যে ঢিল ফিল ছুটছে। তো আমি অনেক চেষ্টা করেছি যে গিয়ে দেখবো, ভয়তে আমি আর যেতে পারিনি। আমি তারপর ফোনটা রেখে কোনো মতো আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা উঠে জানা যায় সবাই হাহাকার করে চিল্লিয়ে আসছে যে কি হলো, মাছ চুরি হয়ে গেছে, মাছ নাকি এমনই চুরি হয়েছে, মাছ অর্ধেক মাছ নেই, আর কিছু কিছু মাছ দেখি কাঁচা কাঁচা মাছের কাঁটা অলরেডি পড়ে আছে, মাছগুলো ভাসছে, মানে গলা অব্দি মাছের গলা গলা শুদ্ধ যে কাঁটাটা শুদ্ধ ভাসছে পুকুরে। তো মাছ তো সবাই চিল্লামিল্লি করছে কে কার কার কাজ, এই কাজ, ঠিক আছে, আর দেখছে কিছু কিছু জায়গায় চাইগুলো ভাসছে, ঠিক আছে, চাইগুলো ভেসে উঠছে, আর পুকুরের যে সিঁড়িটা হয় চাই, ওই চাইগুলো নেই। তো আমি অত খেয়াল করিনি, মানে চাইটা কেউ ভেঙে দিয়েছে, চাইটা কেউ ভেঙে দিয়েছে, মানে পুকুরে তো চাই ভাসবে না, মানে না মানে কি বলতে চাইছে এটা আবার বল। চাইগুলো অ্যাকচুয়ালি সাইডে পড়ে, মানে হচ্ছে কেউ ও যেখানে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে যেখানে অ্যাকচুয়ালি যেখান থেকে নামে পুকুরে স্নান করতে নামে, ওই জায়গাটাই আর নেই, ওখানে পুরো কাদা হয়ে গেছে। আচ্ছা, আর ওই চাইগুলো কেউ সাইডে ওরকমভাবে ফেলে দিয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুকুরে জোরে জোরে ফেলেছে। তো আমিও তো বার্তা দিইনি, আমি আবার খেলতে চলে গেছি ওখানে, ঠিক আছে। তো সেম সেম জিনিস রিপিট হয়েছে বলতে গেলে, আবার হাঁপিয়ে গেছি, দিদি এসছে খাওয়াতে। এবার এখানেই মেন ঘটনাটা হয়েছে, দিদি আমাকে খাওয়াতে এসে না দিদির মাথা ঘুরে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলি যে আমার দিদি তখন 1.5 বছর হয়েছে বিয়ে করেছে, আর দিদি প্রেগনেন্ট ছিল, ঠিক আছে। তো মানে যে দিদির সাথে তুই মানে নেমে হ্যাঁ, তার সাথে প্রথম আমার দেখা বড় হলো। জেঠিমার মেয়ে, আচ্ছা আচ্ছা, দেখা হলো। তো না ও হাঁপিয়ে পড়ছে, আবার আমি তো খেলতে চলে গেছি অন্যদিকে। এবার আমার দিদি কি করেছে, মাথা ঘুরিয়ে গেছে, গরম রোদের মধ্যে মাথা ঘুরিয়ে গেছে, জল থালা মানে আমাকে যে খাইছে থালাটা আর জলের বোতলটা নিয়ে না অলরেডি মানে ওই গুরু মনার পাশে গিয়ে বসে পড়েছে আর পারেনি, ঠিক আছে। সবাই খোঁজাখুঁজি করছে, দিদি কিছুতেই পাচ্ছে মানে দিদি তোকে কোথায় খাওয়াচ্ছিল, মানে মাঠে তুই ওখানেই ছিলিস? হ্যাঁ, কিন্তু দিদি আমাকে, যে দিদি তো এবার থালা বাসন নিয়ে তো বাড়ি আসবে না, যে রাখবে জিনিসগুলো, কিন্তু ওইগুলো নিয়ে নাকি ওখানেই বসে পড়েছে, এখানে গরুবার দিদি খেয়াল করে। তুই নোটিস করিসনি তখন? আমি নোটিস করি, আমি অলরেডি খেয়ে দিয়ে খেলতে চলে অন্য জায়গায় চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বলছে এবার আম গাছের তলায় গিয়ে কানামাজি করবি, ওই সেই চলে গেছে। তখন তো সন্ধ্যেবেলা এসছে, আমি যথারীতি 5টায় ঘরে ঢুকে গেছি। তো ঢুকে দিচ্ছি দিদি আসেনি, সবাই চিন্তা করছে জেঠু জেঠিমা বলছে কোথায় গেল, কান্নাকাটি করছে। তখনকার দিনে মেয়েদেরকে নিয়ে একটা সেফটি ইস্যু ছিল, ঠিক আছে। তো সেই নিয়ে জেঠু জেঠিমা চিন্তা করছে, কান্নাকাটি করছে। আর আমাদের, তুই হয়তো রেস্টুরেন্ট আমার ভিজিট করেছিস, ঠিক আছে, দেখবি আমার একটা দাদা কাজ করে, হেড শেফ, সে হচ্ছে আমার ওই জেঠিমার ছোট ছেলে। আচ্ছা, ঠিক আছে, ও তো দাদা তখন ছোট, দাদা খুঁজতে বেরিয়েছে, ছোট মানে আমার থেকে বয়সে বড়, দাদা খুঁজতে বেরিয়েছে, সাইকেল নিয়ে এদিক ওদিক খুঁজতে পাচ্ছে না। তারপর দেখি দিদি একদম রাত 9:30 10টা বাজে, তখন দেখছি ওই এক থালা বাসন আর জলটা নেই, ঠিক আছে, চুল টুল ভেজা, সারা শরীর ভেজা, ঠিক আছে, মানে শাড়ি পরে থাকে তখনকার মহিলাগুলো শাড়ি পরেই ঘুরতে বেশি, ও শাড়ি পরেই এসছে ঘরে, ঠিক আছে। সবাই জিজ্ঞেস করছে কোথায় ছিলি, কিছু বলেনি, এসে ঘরে চুপচাপ ওই থালা বাসন ফেলে খাটের ওপর ঢুকে শুয়ে পড়লো, আর পাচ্ছে না। ডাক্তার দেখালো, এই বললো, মানে অনেক কিছু বললো যে দেখো এরকম শরীরটা তো খারাপ হয়েছে, চেক আপ করাতে হবে।
তো ওই দিনটা কোনো মতে গেল। সকালবেলা উঠে কী করলো, ওই দাদা কোনো মতে একটা অমনি ভ্যান জোগাড় করেছে, ঠিক আছে। অমনি ভ্যান জোগাড় করে দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তখন জানা গেল দিদির যে প্রেগনেন্ট ছিল, তখন দিদি 6 মাসের বা 7 মাসের এরকম সামথিং ডেট ছিল ওরকম। 6-7 মাস ধরে তো প্রেগনেন্ট ছিল, ঠিক আছে। ডাক্তার চেক আপ করে বলছে দিদির বাচ্চার নাকি ওখানেই মারা গেছে, পেটেই মারা গেছে। কোনো কারণ নেই, দিদি না হোঁচটকে পড়েছে না কোথাও পড়ে গেছে। মানে এই যে মাঝখানে যে ডিউরেশনটা, তো দিদি কোথায় ছিল এটা জানা না, যায়নি? কোথাও জানা যায়নি। আচ্ছা, এবার ছিল তো গরু মরা ছিল, এটা পরে জানা গেছে, উনি নিজের মুখে স্বীকার করেছে। সেটা দাদারা পরে আসছে। না, সেটা সিগারেটে পরে আসছে। তো বলছে দিদি প্রথম বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে। তো সবাই ভেঙে পড়েছে, সবাই কান্নাকাটি করছে, ঠিক আছে। এবার আমি একটা কারণে গেছিলাম, যেটা হচ্ছে আমার তখন রাহুর দশা চলছিল, ঠিক আছে। আমি আংটি ফাংটির জন্য গেছিলাম ওখানে, ঠিক আছে। আমার চন্দনেশ্বর মন্দির, সবাই যদি পূর্ব মেদিনীপুর যায় চিনতেই পারবে চন্দনেশ্বর মন্দির, দীঘার সাইডে একটা ফেমাস টেম্পল, শিব মন্দিরে। তো সেখানে যাওয়ার কথা চলছিল আমার। সবাই ভেঙে পড়ে আমরা ওটা পোস্টপোন করি, কয়েকদিন বাদে যাবো, এখানে আগে সবার সাথে থাকি। তো আমার দূর থেকে বাবাও জানতে পারে, বাবা বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে আসার। তো তার জন্য এবার দিদিও ভেঙে পড়েছে, পরে জানতে পেরেছে, ঠিক আছে। তো দিদি বলছে আমার সেন্সেস, আমার কিছু মনে নেই যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে কখন অন্ধকারে এলাম। যখন দেখলাম ঘরের সামনে এসে আলো দেখতে পাচ্ছি, আমি দিদি দিদি জানেই না কোথায় ছিল সোচালি, ঠিক আছে। তো আমি তখন বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। আমার আমি 12-13 বছর বয়সে প্রেগনেন্ট বাচ্চা, আমি কিছু মানে মাথায় ঢুকছে না আমার। ঠিক আছে। তো সবাই দিকে কান্নাকাটি করছে, আমি চুপচাপ বসে আছি একটা সাইড। পরে দিদি এসে কি করলো, দিদি এসে পরে সবকিছু বললো যে আমি সেন্সলেস ছিলাম, কিছু বুঝতে পারছি না কেন বলে, দিদি কান্নাকাটি করছে। সেই সময় পাশের পাড়া থেকে আমার কাকু আর কাকিমা আসে, ঠিক আছে। কাকু কাকিমা এসে বলছে মন খারাপ করিস না, এই করিস না। এবার দিদির যা পছন্দের খাওয়ার জিনিস ওইগুলো এনেছে, মনটা ঠিক হবে, বা কোথাও ঘুরে আসি যদি মনটা ভালো হয়, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা মানে মা নিজের মতো রান্না করতে চলে গেল দিদির জন্য, ঠিক আছে। এবার দিদি বলছেন আমার কিছু ভালো লাগে না, আমাকে একা ঘরে ছেড়ে দিন, ঠিক আছে। ছেড়ে দিয়েছে। দরজা মানে তখন বললাম তোকে যে বাঁশের কাঠ দিয়ে ঘেরা পুরো, ঠিক আছে। ওই কাঠ দিয়ে দরজা হতো আগে, ঠিক আছে। ঘরের দরজা হলো কাঠের দরজা অনেকক্ষণ বন্ধ, ঠিক আছে। তখন হসপিটাল থেকে চেক আপ করিয়ে এসে কাকু কাকিমা আসার পর বিকেল হয়ে গেছে। বিকেল থেকে রাত হয়ে গেল, কিছুতেই বেরাচ্ছে না। এবার জেঠিমা কেটে রাখছে যে সারা সকাল থেকে কিছু খাইনি, কিছু খাওয়াবে, মন খারাপ। এবার ওনার যে হাজবেন্ড, ঠিক আছে, উনি কি করেছেন, দরজাটাকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিছুতেই খুলছে না। আগে একটা কথা বলে দিই, আমার যে কাকু কাকিমা এসেছিল, কাকু কাকিমা আসার সময় একটা সাথে শাড়ি নিয়ে এসেছিল হলুদ রঙের। সেই শাড়িটা বলেছিল দিদিকে পরতে, যে পরে চ ঘুরতে যাবো, যাতে মনটা খুশি হয়, ঠিক আছে। তো বলার পর তো ধাক্কাচ্ছে কিছুতে খুলছে না। তারপর কোনো মতে খিল বলে ওটাকে বাংলা ভাষায়, ঠিক আছে। লোয়ার লক হতো, না ওপরে না, ওটা অ্যাকচুয়ালি কোলা মানে একটা চেন মতো বেরিয়ে আসতো, আর একটা হুক থাকতো, ওটা কি লক। আচ্ছা, আগে দরজা যেটা থাকতো তিনটে চেন দেওয়া হুক থাকতো। ওই হুকটা কোনো মতে ভাঙলো, ঠিক আছে। ভাঙলো, সবাই মিলে ভাঙলো। আমি বসে আছি দেখছি, দেখলো দিদি না, আমাদের মাটির বাড়ির ওপরে কি হচ্ছে, লম্বা লম্বা বাঁশ দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, যা ওখানে যাতে কোনো কিছু মানে ওটা ধরে অ্যাটলিস্ট ওপরের দোতলায় ওঠা যাবে কিছু এমার্জেন্সি হলে, বা ওটা ধরে ভিতটা আছে বাড়ির, ওটাও ভিত ধরা হয়। তো ওটা কোনো মতে দেখলাম যে খুলে দেখছি এরকম ভাবে চুলগুলো সামনে, ঠিক আছে। চুলগুলো বিভৎস বাজে একটা রূপ, ঠিক আছে। সায়ার ব্লাউজ পরে আছে, আর শাড়িটা নিয়ে এরকম ঝুলে আছে, ফাঁসি দিয়ে রেখেছে অলরেডি। আচ্ছা, দিয়ে এরকম হাত দেখিয়ে বলছে তোরা সব কটাকে মারবো, তোদের কাউকে আমি ছেড়ে কথা বলবো, তোরা আমার বাচ্চাকে মেরেছিস। টেবিলটা ওটা কোনো মানে ফেলেনি, দিয়ে হাত দিয়ে দেখেছে তো সব কটাকে মারবো, ঠিক আছে। এরকম কয়েকটা কথা বলছে। আমার জেঠু তাড়াতাড়ি করে গঙ্গাজল নিয়ে এসে ছড়াচ্ছে না, ঠিক আছে। কিছুতে কোনো লাভ হচ্ছে না, দিয়ে হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, মানে এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে না, মানে গোঙাচ্ছে একদম। মানে বলতে গেলে বিশ্বাস কর, কি বলবো, যে কোনো রাগী মানুষ যেরকম নিঃশ্বাস নেয় না, যে এবার এরকম একটা ব্যাপার, মানে এমন ভাবে মেরেই ফেলবো, এরকম ভাবে নিঃশ্বাস নিচ্ছে। তো অনজল দেওয়ার পর একটু শান্ত কোনো সেন্সেশন আছে। তো ডাক্তার এসছে, কোনো মতে ডাক্তারকে ডাকা হয়েছে, ঠিক আছে। তারা সাইকেলে করে নিয়ে এসে চেক আপ করেছে, বললো ঠিক আছে ও মেন্টালি একটু নিয়ে হয়ে গেছে, এইসব বললো, মেন্টালি আনস্টেবল হয়ে গেছে, বাচ্চাটা যে মারা গেছে তার জন্য। ও অতটা কেউ আর খেয়াল করেনি, ঠিক আছে, রেস্ট নিই। তারপর দিন থেকে নর্মাল, 2-3 দিন নর্মাল আরামসে কাটছে সবকিছু, আমি আমার খেলতে যাচ্ছি, সব নর্মাল।
মাঝখান থেকে যে মৌলভী সাহেবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? গ্রাম থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লিটারালি বাড়িতেও নেই, কারণ উনি অ্যাকচুয়ালি ঝাড়ফুঁক করেন। তো ঝাড়ফুঁক করে যখন কারোর কিছু সমস্যা হলে ওনার কাছে যায়, কিন্তু উনি বাড়িতেও নেই, ঠিক আছে? খোঁজই পাওয়া যাচ্ছে না, এটা পরে জানা গেছে। তো সরি, 2-3 দিন গেল। এবার একদিন রাতে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ 2-3 দিন ধরে খাওয়া দাওয়া করছি রাতের বেলা। এবার কাকু কাকিমা তখন দিন আছে, ঠিক আছে, ঠিক আছে মেয়েটা মানে মেয়েটার এখন এরকম অবস্থা, তাহলে একটু সাথে থাকি কয়েকদিন ছিল। একদিন রাতের বেলা কি হয়েছে, প্রায় যেদিনকে ঘটনাটা ঘটলো, গলায় শাড়ি গলায় শাড়ি যে জড়িয়ে এরকম ভাবে ঘটনাটা ঘটার পর পরের দিন কাকু কাকিমা বলছিল যে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? এবার জেঠু জেঠিমা আবার আটকে দিচ্ছে, তাই জন্যই ওরা বললো যে আমরা থেকে যাবো, ঠিক আছে? 2-3 দিন বললাম যে ভালোভাবে কাটলো, যেরকম দিন যাচ্ছিল ভালো যাচ্ছিল, কিন্তু দিদি একটু অসুস্থ লাগছিল, তো অসুস্থ হয়ে পড়ছে, মানে মনে হচ্ছে গায়ে নাকি, মনে হচ্ছে গায়ে রক্ত নেই, মানে গায়ে ফেটে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে চামড়াগুলো, ঠিক আছে, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো একদিন রাতের বেলা খেতে গেছি, ডিনার করছি সবাই মিলে, দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমাদের নর্মাল যেরকম ঘুমোচ্ছে। রাত 3টের সময় আমার কাকিমার পটি। এবার এই বাথরুমে অলরেডি নাকি আমার বড় একটু ঢুকেছিল, বাথরুমে গেছিল, তো উনি কি করেছেন, মাঠের কাছে একটা বাথরুম আছে, ঠিক আছে, যেটা মাঠে আর পুকুরটা কানেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি, তার মাঝখানে একটা মানে চাদর দিয়ে আর বাঁশ দিয়ে ঘেরা, আর একটা প্যান বসানো থাকে, বাংলা পায়খানা যেগুলো হয়, ঠিক আছে, ওরকম ভাবে ঘেরা আছে। ওখানে বাথরুম করতে গেছে, পটি করতে গেছে, তো গিয়ে এমন কিছু একটা হয় না, মানে বিভৎস, গায়ে কাটা দিয়ে উঠবে বললে। পরের দিন সকালবেলা কাকু খুঁজতে বেরিয়েছে, দেখে ওনার লাশ জলে ভাসছে, কাকু চিল্লিয়ে উঠেছে, সবাই উঠে গেছে, আর বাচ্চারা তো বুঝতে পারিনি, পরে মায়ের থেকে শুনলাম কথাটা আমি। তখন দেখে যে কাকিমার শরীর পুরো ফুলে একদম, মানে কিছু নেই শরীরে, পুরো চোখ মুখ বডি পুরো ফুলে গেছে, কিছু নেই, আর ওখানে ভাসছে। বাট আমি পরে উঠে দেখছি কাকিমাকে ইয়ের মধ্যে রাখা আছে, একটা খাটে রাখা আছে, চিতায় তোলা হবে ওনাকে, ও শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হলো, সবকিছু হলো, সবাই কান্নাকাটি করছে। আমার বাবা এবার কলকাতা থেকে এত কিছু জানতে পেরেছে, আমার বাবা আবার এসছে পরের দিন, ঠিক আছে, পরের দিন সবাইকে সান্ত্বনা দিচ্ছে, এরকম করুন। আবার তার সাথে আমার 2 দিদিও আছে, আমার 2 দিদি এসছে, সবাই মিলে এবার সবাই একসাথে হয়ে গেছে। এবার আমার বাবা মাকে বলছে যে এখন মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, মানে চলে যেতে, সবাই মন মেজাজ খারাপ আছে, সবার জন্য এখন সবাই রান্না করবে, এখন অনেক বেরিয়ে চলে। মা বলছে না এরকম ভাবে যাওয়া যায় নাকি, এত এত কিছু হয়ে গেল। ওটা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি, ঠিক আছে, বাবার হচ্ছে ওখানেই জন্ম আমার, আমরা ঘুরতে যাই, আমার মায়ের জন্য কলকাতায়, আমার বাবার জন্য পূর্ব মেদিনীপুরে। আচ্ছা, তো আমরা কোনো মতো আর মানে বাবার কথা পাত্তা দিই না, যে ঠিক আছে দৌড় কি হয়েছে, সবাই মিলে এখানে আটকে রাখছে, আর এদের সবার মন খারাপ, আমাদের থাকাটা উচিত, আমার তো মনে হয় যে থাকলে ভালো হবে। তো আমরা কোনো মতে আছি, মানে কষ্ট হচ্ছে গরমের মধ্যে, ফ্যান নেই। এবার দেখ আমরা কলকাতার মানুষ, কি এসিতে বড় হয়েছি, এসিতে থাকি, পাকার বাড়িতে থাকি, মাটির বাড়িতে একটু গা চুলকাচ্ছে, গরম লাগছে, রাতের বেলা ঠিকঠাক ঘুমোচ্ছে, তাও ঠিক আছে, আমি কোনো মতে কমফোর্টেবল হয়ে ম্যানেজ করে নিয়েছি সবাই। এরকম ভাবে আমার কাকিমা মারা গেলেন। আমার কাকিমারও 2টো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, সরি। তো আমার মানে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা এমনই হলো লাস্টে, সে পালিয়ে গেল। মানে আমার যে কাকিমার যে ছেলে, সে ভেবেছে যে কাকু অ্যাকচুয়ালি কাকিমাকে মার্ডার করেছে সম্পত্তির জন্য। আচ্ছা, এইটা ভেবে সে আর থাকতে পারেনি, সে পালিয়ে গেছে। আজকে সে এখন ওই হোটেল ম্যানেজমেন্ট করে ফ্রান্সে এখন বিজনেস এখন হোটেলে একটা এতে আছে, কাজ করে। তো উনি ওই ভেবে মানে পালিয়ে গেছে দাদা আমার। তো আমার কাকু লাস্টে অফেন্ডেড হয়ে গিয়ে, ধর আমি আর কিছু থাকতে পারবো না, আমিও লাস্টে আমি চলে যাই, দিয়ে বাড়ি চলে গেছে, নিজের বাড়ি চলে গেছে। এবার একা হয়ে পড়েছে, ঠিক আছে। এবার দিদি কি করেছে, মানে আমার দিদি না, আমার যে কাকিমার আর এক মেয়ে ছিল। আচ্ছা, কাকিমার যে এক ছেলে এক মেয়ে, তো ছেলেটা পালিয়ে গেছে, মেয়েটা সান্ত্বনা দিচ্ছে বাবাকে, মা কিছু করবো না, এই হয়। তো এবার কি হচ্ছে, কয়েকদিন গেল, 5-6 দিন মতো অ্যাপ্রক্সিমেটলি হবে গেল, ঠিক আছে। দিনটাই বলছি থার্সডে, আমার মনে আছে, ঠিক আছে, কারণ সেদিনকে আমার বাড়ি মানে গ্রামের দিকে ভেজ হয়, বেশিরভাগ জায়গায় হয়, ভেজ হচ্ছে, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, এইবার রবিবার, তো আজকে ভেজ, হ্যাঁ, যার যার থাকে যে ভেজ খায়। তো বলছে যে আজকে ভেজ হবে, ভেজই খাওয়া হবে। সবাই বলছে না, আমরা বলছি না, আমরা তো মাংস খাবো,
তো কি হয়েছে, আমাকে হঠাৎ করে দেখি কাকিমার মেয়ে এসে বলছে, ভাই চ আমি একটু বাইরে গিয়ে বিরিয়ানি যা পাবো খেয়ে আসবো, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমি আমার নিজের 2 দিদি আর আমি, আর ডাকা হয়েছে আমার বড় এটিমার মেয়েকে, যাকে ধরেছিল, আচ্ছা ঠিক আছে, যার যে গলায় দড়ি দিয়ে গলায় শাড়িটা দিয়ে পেঁচিয়ে বসে আচ্ছা, ওর নামটা কি? আমরা নামটা বলি তাহলে সবাই ইজিলি বুঝতে পারবে। ওনার নাম হচ্ছে ফুচাদি, ফুচাদি, ওনার ডাক নাম অ্যাকচুয়ালি। ফুচা। হ্যাঁ। তো আমি, উনি কিছু কোনো মতো এরকম দড়ি দিয়ে বসেছিল, ঠিক আছে। আর যার মা মারা গেল তার নাম? তার নাম জয়া। জয়া, আচ্ছা। তো ওনাকে মানে দিদিকে ডাকলো, ঠিক আছে, ডেকে বলছে চলো আমার সাথে চলো, তোমার তো মন মেজাজ ভালো নেই, চলো খেয়ে আসো বাইরে, মজা করে রান্না। দিদি গেল না, বলছে আমার ভালো লাগছে না, তোরা যা। তো আমি আমার 2 দিদি আর মিলে গেছি, ঘুরে এসছে, বিরিয়ানি খেয়ে এসছে। এবার জেঠিমা খুব চিল্লামিল্লি করছে, হ্যাঁ তোরা আজকে বৃহস্পতিবার মাংস খেয়ে ওই গায়ে ঘরে ঢুকছে, আগে স্নান কর, নাহলে ঢুকতে দেবো না, ঠিক আছে। তখন বিকেল বেলা, আর যদি ওর আবার স্নান করতে হবে, ঠিক আছে, স্নান করতে গেছি ওই পুকুরটায়, ঠিক আছে। ওই পুকুরটা আবার চাইটাই বসিয়ে সব ক্লিয়ার করেছে, ঠিক আছে। এবার আমার দিদি যখন, মানে আমার যে কাকি, মানে জয়া কাকিমার মেয়ে পুকুরে স্নান করতে নেমেছে, ওর লিটারালি মনে হচ্ছে না পা ধরে কেউ টানছে, মানে আমার দিদি ভয়তে উঠে চলে এলো, ঠিক আছে। তো আমরা তো বললাম কিছুই তো নেই ভেতরে, কোনো তো মানে জল এদিক ওদিক হচ্ছে না, মানে জলের ভেতর যদি কোনো কিছু হয় না, তাহলে জলটা কি বলতো ঢেউ খাবে, ভেতর থেকেও একটু ওপরে বোঝা যাবে যে ঢেউ খাচ্ছে জলটা, কিছু একটা হচ্ছে। আমরা কিছু বুঝলাম না, ভয়তে ছুটে চলে গেল, আমাদের ঘরে ঢুকে গেল, ড্রেস চেঞ্জ করলো, আমরা উঠে গিয়ে ড্রেস চেঞ্জ, কি হলো ওখানে উঠে গেলে কেন, ওই যে না জলের ভেতর কিছু একটা ছিল, আমার ভয় লাগছে, আমার পা ধরে টানাটানি হচ্ছিল, নাকি তোরা কেউ ইয়ার্কি মারছিলি সত্যি করে বল। বললাম না, কেন আমরা কেন ইয়ার্কি মারবো, এই কি তুমি গান করতে নেই, ওজন কেন ইয়ার্কি? জলের ভিতর থেকে পাকে টানবে। হ্যাঁ ওটাই। তো সেদিনকে কি বলবো, প্রথমে তো কাকিমা মারা গেল, তারপর কাকিমার মেয়ে, মানে জয়া, যার সাথে এটা হলো, জয়া কাকিমার মেয়ে সেম দিন বাথরুম করতে গেছে, ঠিক আছে। ওই বাথরুমে কেউ ছিল না, বাট ওই বাথরুমে যেখানে কাকিমা মারা ওখানেই গেছে, কেন জানে না। এটা কখন গেছে? রাতের বেলা, সেম টাইম না, ও খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বাদে, 1-1.5 ঘন্টা বাদে, ঠিক আছে, 12টা 1টা নাগাদ হবে ওরকম, অ্যাপ্রক্সিমেট টাইম বলছেন না, তো খেয়াল রাখেনি। তো সেরকম গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার কাকু তো নেই, মানে কাকুর ঘরে কাকুর মেয়ে, মানে জয়া কাকিমার মেয়ে একাই শোবে, এটাই কথা হয়েছিল। তো এবার সকালবেলা উঠে এখন ব্রেকফাস্ট দেবে, বলছে খেতে আয় খাবার কিনে এনেছি, পরোটা কিনে এনেছি, আয় খাবি আয়। তো যখন খেতে ডাকছে দেখে ঘরে কেউ নেই, বললো তো বাড়ি চলে গেছে, কাকুকে ফোন করেছে, বলে না তো বাড়িতে আসেনি। তখন ওখানে আমার যে ফুচাদির ভাই গিয়ে যখন বাথরুমে গেছে, দেখে, বিশ্বাস কর, মানে কোমর যে হয় বাংলা যে পাবো না, বাংলা পায়খানা, কোমরটার ভেতরে উল্টো হয়ে মুখ ঢুকিয়ে ওখানে বসে আছে, ঠিক আছে, মানে কিছু বোঝা যাচ্ছে না, উল্টো হয়ে মুখ ঢুকিয়ে বসেছে, কেউ কিছু বলতে পারছে না। আমরা সবাই মানে কি বলবো, বুঝতে পারছি না মারা গেছে না বেঁচে গেছে, বাট সেন্সলেস ছিল, বেঁচে গেছে। আমাদের মেদিনীপুরে একজন গুরুদেব আছেন, ঠিক আছে, তাদেরকে আমরা মেনে চলি খুব, আমাদের পুরো বংশগত যারা সবাই আছে সবাই মেনে চলে, ওনাকে ডাকা হলো। এবার বোঝা যাচ্ছে ঘরে কিছু একটা ব্যাপার হচ্ছে। পরে জানা গেল যে দিদি যখন সেন্সলেস হয়েছিল, তারপর তো উঠলো ডাক্তার দেখানোর পর, বলছে যে যখন বাথরুম করতে গেছিল না, বটি করে যখন উঠবে, তো তখন দেখছে না যে পর্দাটা যে সরিয়ে দেখছে কালো কিছু একটা জিনিস না গোল গোল ওটার চারিপাশে ঘুরছে, বিভৎস স্পিডে ঘুরছে, আর সেটা ভয় লেগে না মাথাটা ঘুরে গেছে ওর। তো ওর কি করেছে, ওকে তখন অত পালাতে যাবে সেই মুহূর্তে, উনি কলে মাথাটা ধাক্কাটা খেয়ে কলে মাথায়, মানে কলটা একটু মাথায় লেগেছে একদম তালুতে, ঠিক আছে, লেগে উল্টো ওখানে বসে গেছে, কিন্তু মনে হচ্ছে ওনার কেউ ঘাটটা না এরকম ধরে কেউ ঘোরাল, আর ঘাড়ের এখানে পুরো লাল আঙুল, মানে চেরা বলতে গেলে, মানে হালকা চিড়ে দিলে এরকম হয়, পুরো রক্ত বোঝা যাচ্ছে, কাল ছিটে পড়ে গেছে, মানে চেরা পুরো। তো এইসব দেখে এবার গুরুদেবকে আমাদের ডাকা হলো, আমার গুরুদেব এসে জল ছেটাচ্ছে, কিছু একটা ব্যাপার হয়েছে। তো গুরুদেব বলছে একটা হোম যজ্ঞ করলে মনে হয় ভালো হয়, কিছু বোঝা যাচ্ছে না কি আছে। তো গুরুদেব হোম যজ্ঞ করলো, দিদিকে বসালো, দিদি মেন পুজোর হলো, যে মেম্বার হলো, যে আমাকে বসে করতে হলো। এটা কোন দিদি? হ্যাঁ কোন দিদি? আমার
বড় জেঠিমার মেয়ে। আচ্ছা। ঠিক আছে, আমার বড় জেঠিমার মেয়েকে যে অ্যাকচুয়ালি শাড়ি নিয়ে জড়িয়েছিল তাকেই বলা হলো যে বসতে। সে বসেছে, বসে সে পাচ্ছে না, সে রীতিমতো ঘামছে, এমন ঘামছে না মানে মনে হচ্ছে কেউ মাথার মধ্যে জল ঢেলে দিয়ে চলে। আচ্ছা। মানে লিটারালি 1 মিনিটে এতটা কেউ ঘামে না। সে পুজোর সামনেই বসুক কি আগুন মানে ওরকম হোম যজ্ঞের সামনে বসুক, ওরকম অতটা কেউ ঘামে না। লিটারালি স্নান করে গেল। ঠিক আছে, ওই যে আমি পারছি না, আমি উঠে চলে যাবো। ঠিক আছে, এবার তোকে আমার গুরুদেব বলছে তোকে বসতে বলেছে, তুই এখানে বস, না বসলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। ঠিক আছে, এরকম কিছু একটা বলছে। তো আমার গুরুদেবের দিকে না সে বড় বড় চোখ করে তাকিয়েছে। ঠিক আছে, চোখটা ফেটে বেরিয়ে আসবে, আমি তো সামনে বসে দেখছি, আমার নিজের ভয় লাগছে। ঠিক আছে, আর দাঁতগুলো মানে দাঁতে দাঁত ঘষছে রীতিমতো। ঠিক আছে, কিন্তু রাগে এত। তো বলছে তুই কোথা থেকে এসছিস, তখন আমরা কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, কাকে বলছে। তখন মাকে ডেকে বলেছে। ঠিক আছে, কারণ মা গুরুদেবকে বিশাল মানে গুরুদেব মাকে বিশাল ইয়ে করতো, মানে পছন্দ করতে পারে, মানে যেটা শ্রদ্ধা করতো। ঠিক আছে, আমার মাও করতো শ্রদ্ধা বিশাল। তো বলছে দেখ ওকে কিরকম ধরেছে কিনা বেশ বুঝতে পারবি, ওর হাতটা ধর, এই এই জায়গাটা ধর। ঠিক আছে, হাতের এই জায়গাটা ধর। একটা মেয়ে মানুষের, ঠিক আছে, এই জায়গাটা সব থেকে বেশি নরম হয়, ফোরাম যেটা বলে। ঠিক আছে, ফোরামটা না কাঠের মতো শক্ত, একটা বডি বিল্ডার যারা শক্ত হয় না ওরকম কাঠের মতো শক্ত হয়েছে। বলছে একে কোনো জিনি ধরেছে, কি কোনো জিনি ধরেছে, না জিন ছাড়া এরকম পসিবল হয় না যার ফোরামটা এত শক্ত হতে পারে। এবার আমি অত জানি না কি জিন হয় কি ভূত হয়, আমি অত বুঝতে পারছি না, আমার বিশাল ভয় লাগছে, মায়েরটা চুপ করে বসে আছে। বাবা টাবা, আমার বাবা বদ্দি মেজদি সবাই এক জায়গায় বসে আছে। তো তখন থেকে না তুলসী পাতা দেওয়া গঙ্গা জল দিয়ে ছেটাচ্ছে, ছেটাচ্ছে। বলছে তুই কেন এসছিস, বলছে আমি এসছি যেমন আমি কাকিমাকে মেরেছি, আমি কাকিমাকে এরকম ভাবে মেরেছি, কাকিমার আগে ঘাট যখন বাথরুম করে বেরিয়েছে কাকিমাকে আমি ঘাড় ঘুরিয়েছি, ঘুরিয়ে আমি পুকুরে ফেলেছি, পুকুরে ফেলে তারপর আমি পুকুরে ভেতরে চুবিয়ে আমি ওর গলা টিপে মেরেছি, আমি সেরকম ভাবে পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবো। এই এরকম কথাবার্তা বিভৎস চিল্লে বলেছে, একদম ফাটিয়ে চিল্লে বলেছে গলায়। কি কোনো মতে দাদু অনেক হোমযজ্ঞ করে মন্ত্র বলে সেই সময় মুহূর্তের জন্য চলে গেছে শরীর থেকে ছেড়ে। তো এবার বললো যে বেশি দিন এই ঘরে থাকা যাবে না। আমাদের একটা হরি মঞ্চ ছিল, আমার বড় জেঠিমা না, বড় জেঠিমার মেয়েকে ধরেছে না যেহেতু, আমার বড় জেঠিমা রাগের মাথায় বলেছে তুমি কি হরিমঞ্চ বানিয়েছো, হরিমঞ্চটা অ্যাকচুয়ালি কিরকম বলতো, এতই বড় লিটারালি তুই সিঁড়ি থেকে উঠে উঠে আরামসে বসে থাকতে পারবি, বা গরমকাল হলে তুই আরামসে শুয়ে থাকতে পারবি হরি মন্দিরের উপর। ঠিক আছে, এত বড় কি হরি মন্দির বানিয়েছো, এই গোপাল মন্দির তুলে দাও, আর করতে হবে না। এইটা বলেছে ভাই, কথা বাবা এই কথাটা বলেছে। যেটি আমার দাদু বললো, মানে যে আমি গুরুদেব বলি তাকে আমি দাদু বলেই ডাকি, আমার দাদু বললো যে তুমি ভেতর থেকে ঠাকুরের থালা গ্লাসগুলো নিয়ে আসো। আনতে গেছে, এসেই ডাইরেক্ট না কাঠের জায়গায় স্লিপ কেটেছে, পড়ে কোমর ভেঙে ফেলেছে। জাস্ট এই কথাটা বলেছে বলে, মানে এখানে ঠাকুরেরও খেলা চলছে। এই ওই হরি মন্দিরটাকে কেউ কিছু বললে কিছু না কিছু একটা বিপদ হবে। ঠিক আছে, কোমর ভেঙে ফেলেছে, 1 মাস বেড রেস্ট। আমরা তাও আছে, আমরা তো বিন্দাস আছি ওখানে। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছি, খাওয়া আছে। ঠিক আছে, 1 মাস ধরে চললো। এবার আমার টাইম এলো চন্দনের যেই কাজের জন্য আমি এসেছি, চন্দনেশ্বর মন্দির যাওয়ার আছে, আংটি পান্নার কি বলে জানো, গোমেদ আর পান্নার জন্য আমি এসেছিলাম চন্দনেশ্বর মন্দিরে, সেখানে আমি গেছি। গিয়ে আমি এবার যতক্ষণ, হ্যাঁ তার আগে কথা এটাই হয়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের মাটির বাড়িটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, বলছে যে ভালো করে আবার বড় জেঠিমা 1 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, কোমর ভেঙেছে মানে কি, কোমর জাস্ট ক্র্যাক পেয়েছে। ঠিক আছে, তো সুস্থ হয়ে গেছে। বললো তোমরা সবাই তাহলে চন্দনেশ্বর মন্দির থেকে ঘুরে আসো, আমি একা আছি, আমি একা তাহলে কি করবো, পুকুর থেকে মাটি তুলে এনে আমি ইয়ে করবো, পুকুর থেকে মাটি তুলে এনে আমি ঘরটাকে আবার রিপেয়ার করবো। আচ্ছা, ঠিক আছে। আর মাটির বাড়ি হচ্ছে এরকমই, আমাদের যেমন সিমেন্টের বাড়ি কি, তোর যে সিমেন্ট বসালো, পাথর ইট বসালো, মারলো সিমেন্ট দিয়ে, একদম তৈরি হয়ে গেল, কথার কথা। আর মাটির বাড়ি এটাই হচ্ছে, মাটি তুলে নে, মাটির উপর মাটি আবার বসাও, বসে টানো, এরকম ভাবে রেনোভেট হয়ে যাচ্ছে। আর আমার মাটির বাড়ি হচ্ছে আজ থেকে 150 বছর পুরনো মাটির বাড়ি। ঠিক আছে, এরকম ভাবে রেনোভেট করে করে আজ চলে আসা হচ্ছে। ওই রেনোভেট করতে গিয়ে সেম ওই পুকুর থেকে মাটি তুলে এনেছে। ঠিক আছে, মানে লোককে দিয়ে মাটি তোলাচ্ছে, জেঠিমা নিজে মারছে। তো আমরা সবাই চন্দনেশ্বর মন্দিরে, আমরা খবর পেলাম পরে জেঠিমা সেন্সলেস অবস্থায় দোতলার সিঁড়িতে পাওয়া গেছে।
আমাদের সিঁড়িটাও মাটির সিঁড়ি। সিঁড়িতে পাওয়া গেছে যে সিঁড়িটা নাকি ছেদ্রে শুয়েছিল, মেরেছে। মানে গা হাত পায়ে লাল লাল ফাল লাল হয়ে গেছে, ফুলে গেছে শরীর পুরো, ঠিক আছে। ওনাকে রেস্ট মানে ডাক্তার দেখে রেস্ট দেওয়ানো হলো। বলা হলো যে জেঠিমা এটাই বললো, আমি তো দোতলায় নিচটা রিপেয়ার করা হলো, 3-4 দিন লাগলো হতে। সকালবেলা উঠে ভোরবেলা, ঠিক আছে, উঠে দেখে একটা ঝ্যাঁটা রাখা ছিল, ঠিক আছে, দোতলায়। ঝ্যাঁটার পাশে দেখে সাপের খোল পড়ে আছে, ঠিক আছে। সাধারণত বাড়ির ওপর মানে দোতলার ওপর, গ্রাউন্ডে হলে ঠিক ছিল, দোতলার ওপর একটা সাপের খোল পাওয়া গেছে, ঠিক আছে। এটা একটু অদ্ভুত লাগলো এটিমা। তো এটিমা কাগজ দিয়ে ওটাকে ফেলে দিল। এবার আমার দিদা তো মারা গেছে, আমার দাদু দিদা যেহেতু আমার জন্মের আগেই মারা গেছে অনেক। তো আমার দিদার ঘরটা যখন খুললো না, দুটো বাদুড় বেরিয়ে এলো রীতিমতো, মানে এসে না ঘরের পুরো চালের ওপর বসে আছে আর ডাকছে। ডাকছে মানে কি, মানে আওয়াজ করছে বিশাল। বাদুড়গুলো কি করেছে, বাদুড়গুলো জেঠিমা জেঠিমা তাড়াচ্ছে সাধারণত, ঠিক আছে। জেঠিমা তাড়ানোর পর না, আর হ্যাঁ এইটা হয়তো তোরা জানবি যে যেই বাড়ির ওপরে না বাদুড় ঘোরাঘুরি করে, সেই বাড়ির উপর আত্মার ছায়া থাকে। সে জিন হোক, বেত হোক, শাকচুন্নি, হ্যান ত্যান যাই হোক, কিছু একটা ছায়া আছে, তাই জন্যই ঘুরে বেড়ায় বাদুড়, ঠিক আছে। তো আমার জেঠিমা ভয় পেয়ে নিচে নামতে গেছে সিঁড়ি থেকে, সেই সময় জেঠিমার কিছু মনে নেই। তখন পরে দেখা যাচ্ছে জেঠিমা কিন্তু একদম ফার্স্ট রোতেই পড়েছে, কিন্তু ওনার কোথাও কেটে যায়নি, বাস ফুলে গেছে আর পুরো সারা শরীর লাল, ঠিক আছে। কোনো মতে ওনাকে ইয়ে করা হলো যে ঠিক আছে তুমি বসো। কোনো মতে চলে এলো নিচে, তারপর লোককে দিয়ে রিনোভেট করা হলো। তো এরপরে কি হলো, আমার পিসিমশাই এসছে। সবাই এখন পুরো জয়েন্ট ফ্যামিলি, যেমন আমার পিসি তো বাইরে বিয়ে করে চলে গেছেন, তোমার পিসির মধ্যে সবাই এসছে। আমার মেজ পিসি, এবার আমরা বললাম যে না আর থাকবো না, এনাফ, ঠিক আছে, আর ভালো লাগছে না। আমার দাদু বসে আছে, বলছে কিছু করে কিছু বোঝা যাচ্ছে না, কি হলো ব্যাপারটা, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কেন হচ্ছে। তো আমার পিসমশাই এসে কথা বলছে, জায়গা জমি নিয়ে বাবার সাথে কিছু কথা বলছে। আচ্ছা, মাঝখানে এবার দুই দিদিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আমার বড়দি মেজদি বাড়ি পাঠিয়ে, ওদের এক্সামস চলছিল। দাদু কি করছে, মানে আমার গুরুদেব কি করছে, তোরও আবার গঙ্গা চড়াচ্ছে, বলছে হোমযজ্ঞ করবো না, এখন দেখি কি হচ্ছে। তো দাদুর অনেক লোকজন নিয়ে এসছে, যারা দাদুর ভক্ত, যারা ওই মানে সাধনা জানে সব, তাদেরকে নিয়ে এসছে। ওরা এসে কন্টিনিউয়াসলি ওদের মানে ওদের মতো মন্ত্রপাঠ করে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। সবাই ঘরে নর্মাল, আমার ফুচা দিয়েও নর্মাল, যে বড় এটিমার মেয়ে যে সেও নর্মাল, ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না। তো আমার আংটিটা এসছে কয়েকদিন পর, ঠিক আছে। দিদিরা বেরিয়ে গেছে, ঠিক আছে, আমি ছাড়তে গেছি বাস স্ট্যান্ডে, ছেড়ে দিয়ে আমি বাড়ি এসেছি। তো দেখলাম যে আমার দাদু মানে আমার গুরুদেব যে এখনো ছড়াচ্ছে, বলছে আর হোমযজ্ঞ হবে না, এবার দেখা যাক কি হবে। এবার ওনার যে সাধনা যারা করে ওদের সাথে, ওদের যে চেলা, ওদেরকেও নিয়ে এসছে যে ঠিক আছে তোমরাও করো, দেখা যাক। তো তখন আমার বড় জেঠিমার মেয়েও না, সেও নর্মাল, সেই নর্মাল বসে আছে, খাওয়া দাওয়া করছে, চুপচাপ দেখছে কি হচ্ছে না হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো কয়েকদিন পর আমার আংটিগুলো এসছে, মানে আমাদের বেরোনোর কথা, আর 1-2 দিন হয়ে গেলে বাড়ি চলে যাবো, আমার ভালো লাগছে। মানে লিটারালি 3-4 মাস হয়ে গেছে আমরা এখানে আছি, কতদিন থাকবো, কাজও হতে আসে না, আমাদের এক্সাম পরীক্ষা টরীক্ষা চলবে আমার। তো এক্সাম টাইমের কয়েকদিন আগে আমরা, আমার পিসমশাই পিসি যে এসেছিল, পিসমশাই উঠেছে বাতাবি লেবুর গাছে, যে আমাদের জন্য বাতাবি লেবু পেড়ে দেবে আর ডাব পেড়ে দেবে, আমরা বাড়ি কলকাতায় নিয়ে গিয়ে খাবো। তো উঠেছে, আমাদের সামনে উঠলো, আমরা হরি মন্দিরে বসে আছি, বাতাবি লেবুর গাছে উঠলো, উঠে হঠাৎ করে দেখে যে সামনে কিছু একটা কালো জিনিস, ঠিক আছে, ও তাকিয়ে আছে এরকম, কালো পুরো কুচকুচে কালো, ঠিক আছে, ওনার চোখ মুখ কিছু নেই, পুরো কালো, মাথা বড় বড় চুল আর বিশাল বড় লোক, ঠিক আছে। তো এবার কি হয়েছে, এবার আমরা দেখছি ওপর থেকে যে কিছু একটা সমস্যা হচ্ছে, কিছু লিটারালি পড়লো নিচে, ঠিক আছে, পড়ে অবস্থা খারাপ, রীতিমতো রক্ত বেরোচ্ছে, ঠিক আছে। ভাগ্য বলো মাথাটা ফেটে নি, কারণ নিচে তো কাদা ছিল না পুরো, অবস্থা খারাপ। রক্ত বেরোচ্ছে কোথা থেকে? রক্ত বেরোচ্ছে, হাত পাত কেটে গেছে রীতিমতো, ঠিক আছে, হাত পাত পুরো ছিলে একদম, মানে অবস্থা খারাপ দেখলে, মানে কি বলবো, মানে এমন দেখলে ইয়ে হয়ে যেত পুরো, গা গুলিয়ে আসতো পুরো, এমন ভাবে রক্ত ছিলে গেছে, মাংস দেখা যাচ্ছে। তো ভাগ্য বলো মাথাটা ফেটে যায়নি, বাট এরকমই হয়েছে ওনাকে। এবার আমার এক্সাম চলছিল, ঠিক আছে, এবার আমরা বাড়ি গেছি, পিসমশাইকে নিয়েই গেছি একদম, বাবা গাড়ি বুক করে, আরজি করে আমাদের কলকাতার।
আরজি করে নিয়ে আসা হয়েছে, এমন অবস্থা খারাপ, বাট বেঁচে তো আছে, যদি সার্ভাইভ করতে পারে। আমার মেজো পিসিও এসছে। কি করেছে, আমি এক্সাম দিতে চলে গেছি, আমি নেই ওখানে আর হসপিটালে। আর বাবা ওখানে আছে, মা এসছে, দিদিরা এসছে, দেখছে পিসমশের অবস্থা খারাপ। পিসমশাই বলছে আমি ওপর থেকে এরকম জিনিস দেখছি, এরকম আমার দিকে তাকালো, আমাকে এরকম লিটারলি ধাক্কা মারলো, পড়ে এলাম। তারপর না পিসমশাই কিরকম একটা করছে, মানে ছটকাচ্ছে রীতিমতো, ঠিক আছে, কোনো আওয়াজ নেই বাট ছটকাচ্ছে, ঠিক আছে। দি মেজো পিসির দিকে তাকিয়েছে, বলে আমার চোখের সামনে থেকে তুই সরে যা, তুই তাকা। আর মেজো পিসির মতো একটা কার্ড পড়েছিল ঠাকুরের, ঠিক আছে, এখানে একটা লকেট, আগের দিন লকেট পাওয়া যেত ঠাকুর, এখানে গণেশ কবচ। কবচ বলতে গেলে। তো এরকম তাকিয়েছে, লিটারালি তাকিয়ে বলছে তুই সরে যা এখান থেকে, সরে যা, না তোকে আমি মেরে ফেলবো, এখানেই বেডের নিচে শুয়ে দেবো, এরকম উল্টো পাল্টা গালিগালাজ করছে আমার মেজো পিসিকে। তো মেজো পিসি ভেবেই বুঝতে পেরে গেছে, কারণ মেজো পিসি এই জিনিসগুলো জানে, আমার গুরুদেবের সাথে থাকে, বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে বা কোনো অশরীরী কিছু একটা ধরেছে ওনার, ঠিক আছে। মেজো পিসি কি করেছে, একটাই কথা বলেছে, আঁশবটিটা নিয়ে তো ছাল ছাড়াবো। তখন সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করতে করতে, মানে বেডের যে চাদরটা ছিল এরকম ভাবে ধরে আছে, ঠিক আছে, মানে পুরো ছিঁড়ে ফেলবে এমন অবস্থায়, ওরকম ভাবে তাকিয়েছে, তাকিয়ে থাকতে শেষ হয়ে গেল, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো ডাক্তার এসে তাড়াতাড়ি করে চেক আপ করছে, চেক করতে করতে দেখা গেল যে ওনার মানে হার্টবিট আর পাওয়া যাচ্ছে না, মানে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর পালসও ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে ওরকম হতে দেখছে, মানে প্রেশার করতে করতে, তারপর ওই ইলেকট্রিক শক দেয় হার্টবিটটাকে আবার ফেরত আনার জন্য, ওটা দিচ্ছে, কোনো লাভ নেই, ইলেকট্রিক শক 2-3 বার দিল, সঙ্গে সঙ্গে মারা গেল, পাওয়া গেল না। পরে পোস্টমর্টম করে জানা গেল, মানে পোস্টমর্টম হয়েছিল তার কারণ এটাই যে বোঝা গেল উনি তো ঠিকই ছিলেন, কথা বলছিলেন, হঠাৎ করে এরকম ভাবে কেন মারা গেল। তো পোস্টমর্টম করার পর দেখা যাচ্ছে ডাক্তাররা নিজেরাই অবাক, যে উনি তো ওপর যদি গাছ থেকে পড়ে যান ওনার হাড় গোড় ভাঙবে, মাথা ফাটবে, কিছু একটা হবে, বাট ওনার হার্টের কাছে ওই ড্যামেজটা হলো কি করে, যেন হার্টের কোনো একটা হালকা না চিড় খেয়ে গেছে, এমন ভাবেই চিড় খেয়েছে, মানে ওনার যে চেক করে বলেছেন যে বোঝা যাচ্ছে না হার্টটা যে মানে একটা চিড় খেয়েছে, ঠিক আছে। এবার ওরা বুঝতে পারছে না যেটা কি করে হলো, আমাদেরকে নিজেকেই জিজ্ঞেস করছে। পরে আরো একটা জিনিস দেখা গেল, ওনার না ভিতরে নাড়ি ভুড়িও না সব ওপর দিকে উঠে এসছে, শরীরের যে নাড়ি ভুড়ি নিচে দিকে থাকে তো ওটা ওপর দিকে উঠে এসছে। বুঝতে পারছো না ওরা কি করবো, ওরা নিজেরাই আসতে বডি রিলিজ করে দিল, যে আমাদের এরকম কোনোদিন, ডাক্তাররা বলছে আমাদের এরকম কোনো কেস হয়নি কোনোদিন, আমরা রাখবো না পেশেন্টটা, মানে সরি যে আছেন পেশেন্টটা আপনি নিয়ে চলে যান মর্গে। তো লাস্টে পোড়ানো হলো, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বাগবাজারের আমাদের মেজো পিসি অনেক আপসেট হয়ে গেছিল, বিশাল আনস্টেবল হয়ে গেছিল। তো আমার মেজো পিসিকে এনে কয়েকদিন রাখা হলো বাড়িতে, বলছে আমরা সবাই মন খারাপ বলে আমরা বললাম যে কিছু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করছে না, আমরা 5-6 দিন ওরকম রাখলাম বাড়িতে, তারপর কিছুদিন বাদে পাঠিয়ে দিয়েছি, 5-6 দিন 10-12 দিন মতো রেখে পাঠিয়ে দিয়েছি গ্রামের বাড়িতে। তারপর আমার এক্সাম শেষ হলো, বাবা বলছে যে কি ব্যাপার, গ্রামের বাড়িতে কোনো খবর আসছে না, কি হলো মেয়েটার, মানে আমার বড় জেঠিমার মেয়ের কথা বলছিল, ঠিক আছে, কি হলো মেয়েটার, এখন ঠিক আছে কিনা, তো কোনো এখন খবর আসছে না, আমরা গ্রামের বাড়িতেই গেছি, ঠিক আছে। গ্রামের বাড়িতে গিয়ে দেখি যে আমার যে গুরুদেব থাকে সে না বড় করে হোমযজ্ঞ করছে, একটা আমাদের মাটির বাড়ি আর সামনে মাঠ, সেই মাঝখানের জায়গাটা কোনো বড় করে হোমযজ্ঞ করছে। রিজনটা বড় একটু বললাম আমার বাবাকে, যে মাঝে মধ্যেই নাকি জেঠিমার গলা টিপে ধরতো, জেঠিমার জিভ বেরিয়ে আসতো, চাও ছাড়তো না। কে কে গলাটি? আমার বড় জেঠিমার মেয়ে। আচ্ছা। বড় জেঠিমা কি গলা টিপে ধরতো, আচ্ছা। বা রাতের বেলা ঘুমিয়ে আছে চুল টুল ধরে একদম টেনে খাট থেকে ফেলে দিত, ঠিক আছে, মানে পাশে শুতে দেবে না, ঠিক আছে। তো এরকম ভাবে কয়েকটা দিন কাটলো, তারপর নাকি আর সহ্য করতে পারছে না বলে আবার জাদুকে রাখা হয়েছে, মানে আমার গুরুদেব এসে পুজোর ওই হোমযজ্ঞটা করছে, সেদিনকেই আমরা এসেছিলাম। তো এবার মেজো পিসি যখন এসছে, তার কিছু মেজো পিসি এতদিন বাইরে ছিল বলে আসার পরের জন্য, আর আমার মেজো পিসির হচ্ছে কোনো সন্তান নেই, সন্তান। তো উনি কি করলেন, উনি বললো যে এইসব করার পর যে হোমযজ্ঞ হচ্ছে, তারপরে দেখো তাহলে আমার স্বামীর শ্রাদ্ধ শান্তিটা করতে হবে এবার। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে দিই, আমার কিন্তু কাকিমা যে মারা গেছিল, কাকিমার কিন্তু শ্রাদ্ধ শান্তি হয়নি, বা হয়েছে বাট আমাকে হয়তো বলা হয়নি, ঠিক আছে, কি কারণে এতদিন লেট হলো, 3-4 মাস যে পেরিয়ে গেল, কেন হলো না, কারণ কারণ নাকি কাকু যে বাড়ি চলে গেছিল নিজের, কাকু তারপর থেকে আর কন্ট্যাক্ট করতে পারেনি, এই যে পালিয়ে চলে গেল, তার হ্যাঁ, ও ছেলে চলে গেল। অপমান করেছিল হ্যাঁ। ওই জন্য। আচ্ছা। তো তারপর আর পাওয়া যায়নি, ঠিক আছে, তো কেউ খোঁজও নিতে যায়নি, সুতরাং তাই জন্য এবার আমি জানি না, পরে হয়তো হয়েছে বাট সেটা আমি জানি না কারণটা।
তো এবার বলছে মেজো পিসি বলছে তাহলে আমার স্বামীর তাহলে শ্রাদ্ধ শান্তিটা করতে হবে। তো এবার বলছে টাকা পয়সা কিছু নেই। তো ওখানে গ্রামের মধ্যে আমার বাবা একটু ফাইন্যান্সিয়ালি ভালো ছিল। তো আমার বাবাই বললো ঠিক আছে যা টাকা লাগবে না হয় আমি দেবো, তুই কর। গুরুদেব যখন এত কিছু করলো নিজেই বুঝতে পারছে না যে কি ব্যাপার, ভালো করে দেখতে বুঝতে পারছে না। তো ওই ব্যাপারটা যখন হোম যজ্ঞটা কিছু লাভ হলো না, কয়েকদিন পর এক সপ্তাহ পর ইয়ে হয়েছে, আমার মেজো পিসি মশাইয়ের শ্রাদ্ধ চলছে। এবার ওই দিনকে একটা ঘটনা ঘটে, অনেকজন বাইরের মেম্বার এসে ডাকা হচ্ছে খাওয়ানোর জন্য। একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, ঘোরাঘুরি করছে ঘরের মধ্যে, মানে ওর তাল গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, আমাদের বাড়ির উল্টো দিকে ডাব গাছ, তাল গাছ, সব রকমের গাছ, ঠিক আছে, তাল গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে ছিল। কারণ হচ্ছে তার মা, মানে সে পাশে পাড়াতে গেছিল, তার মা নাকি তাকে বকেছিল, তাই জন্য সে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। তো তারপর না কিছুক্ষণ বাদে ওর মা যখন ওই খুঁজছে, সে পাচ্ছে না, কেউ পাচ্ছে না। যখন পাচ্ছে না, অনেকক্ষণ ধরে সবাই খুঁজছে, কিন্তু কিছুতেই যখন পাচ্ছে না, তখন রাত হয়ে গেছে। রাতে যখন সবাই বলছে কিছু খাওয়া দাও বেটার হবে, মুড়ির ড্রামটা বার করতে খাটের তলা থেকে, দেখে খাটের তলায় মেয়েটা ভয়তে লুকিয়ে আছে। মেয়েটাকে বার করা হলো, কিন্তু না ভয়তে মানে মানে ওর বলতে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। তো মেয়েটা ভয়তে লাস্টে জল টল খেয়ে বলছে যে তাল গাছের ওপর থেকে দেখি আমি একটা কোনো কালো অবয়ব, নাকি এত বড় অবয়ব যে নাকি হাত পা এতই লম্বা, তাল গাছের থেকেও বড় সাইজে, তাল গাছের থেকেও বড় একটা সাইজ ও দেখছি লিটারালি, মানে আলো, মানে তখন তো সকাল ছিল, মানে সূর্যের আলো কভার করে যাচ্ছে, এত বড় লিটারালি দেখছে, ঠিক আছে। ও না ওই দেখছে ওই লোকটা আস্তে আস্তে এরকম নিচু হয়ে ওর কাছে এসে না, মানে চাদরটা এরকম বার করে এরকম ছুঁড়লো না ওর গায়ে, মেয়েটার গায়ে। মেয়েটা না ওখান থেকে দৌড়ে ছুটে লাস্টে খাটের তলায় ঢুকে গেছে। আর লোকটা ওর পেছনে পেছনে এসছে, ও দেখছে যে ওর মা ওকে ছুটতে পারছে না, কিন্তু দেখছে লোকটা ওর মা নাকি ক্র্যাশ করলো একসাথে, মানে পুরো একসাথে মিলে, কিন্তু লোকটা তারপর ওর কাছে চলে এলো, ওর মা বুঝতে পারলো না কিছু, ও দেখছে সেটা চোখের সামনে। ও না ভয়তে ওখানেই লাস্টে আর কিছু পারে ও। আচ্ছা, ওখানে শেষ হয়েছে। তারপর ও উঠেছে, পরে উঠে আর বেরায়নি ভয়তে, সব মনে হচ্ছে না আমার কিছু, কিন্তু পরে আর বেরাতে পারেনি, এতই ভয়। লাস্ট ওকে বার করা হলো, ওকে দাদু এসে বলছে যে তুই এই ঠাকুরের প্রসাদটাই খা, তুই ঠাকুরের ইয়ে নে, সবকিছু করলো। কিছুদিন পর দাদু এসে বলছে আমি জানতে পেরেছি। দাদু বাবাকে দিয়ে মাকে ফোন করেছে, ঠিক আছে, বলছে আসার দিন কিছু হয়েছিল সত্যি করে বল। তখন মা বলেছে হ্যাঁ হয়েছে, কেন এর সাথে কি, এর সাথে কি সম্পর্ক। তোমার তোরা জানিস তোরা কি ফেস পেরিয়ে এসছিস, তোরা একজনকে যেটা করে এসছিস সেটা তোর উচিত ছিল, তোর ওই বড় এটিমের মেয়েকে বলছে যে ওই কাণ্ডটা করেছে উনি গালিগালাজ করেছে বলে তোর মেয়েকেও করতে হবে। তো আমার মাকেও বকাবকি করছে, তুই তখন চুপ করাতে পারিসনি ওর মেয়েকে। তখন বলছে কেন, আমি তো অত কিছু ভাবিনি। গুরুদেব বলছে গুরুদেবকে যে আমি এত কিছু ভাবিনি তো বাবা, আমি এত কিছু ভাবিনি যে এরকম কিছু, যে উনি অন্য কোথাও লোক, বা আমরা তো ভেবেছি সাধারণ লোক, তাই জন্য আমি আর কিছু বলিনি, চুপ ছিলাম আমি। তো বলছি তুই জানিস ওটা ওই লোকটা কত সাংঘাতিক লোক, ওই লোকটার সাথে যে আজ পর্যন্ত মানে ওর সাথে লেগেছে ওর খারাপই হয়েছে, তাই জন্যই তোদের খারাপ হচ্ছে। তোদের পুরো পরিবার মরতে মরতে বেড়েছে, আজকে তোদের বাড়িতে যে দুজন নেই, আর যে আসতো যার পেটে বাচ্চা ছিল, আমার বড় এটিমের মেয়ে, তার পেটে সেই বাচ্চাটা যে আসেনি, তিনজন, তিনজন সেইটুকুই যথেষ্ট। পুরো পরিবারকে একটু শুয়ে দিত, মানে ওই ভাষাই বলছে যে পুরো পরিবারকেই শুয়ে দিত। আমি জানতে পেরে গেছি। আমার দাদু একজন মুসলমান বন্ধুকে এনেছে, তার পাড়াই থাকতো অন্য জায়গায়, তারও সেও হুজুর ছিলেন একজন, ঠিক আছে, তার কাছেও পালিত জিন ছিল। এবার সে তার একটা বড় মানে ঘরের মধ্যে বন্ধ হয়ে দুজনে, আমার দাদু আর সে মুসলমান লোকটা বন্ধ কিছু কথা বলছে, ঠিক আছে। আমি জানতাম না, আমি পরে মায়ের থেকে জানতে পেরেছিলাম, কারণ মা বাবার সাথে কনভারসেশন করেই আমি জানতে পেরেছি, কারণ মা একটু ফ্র্যাঙ্ক আমার সাথে, তাই জন্য বলেছে। তো এইটাই বলছে যে ওই পালিত জিনটাকে ডাকা হয়েছে, ডেকে সব ঘটনা বলা হয়েছে, ও সব দেখেছে, ঠিক আছে, যে জিনটা যে ছিল, বলছে যে জিনটা আমাদের উপর অ্যাটাক করছে, ও শুধুই ক্ষতি করতে পারবে, এরকম ভাবে মারতে দেবে। কিন্তু আমাদের যে পালিত জিনটা যে কথা বলছে আমার দাদুর সাথে, বলছে আমি যদি পারি ওই জিনটাকে না নিঃস্ব করে দেবো, আমি এমনই করে দেবো যাতে ওই মৌলবীকেই আমি মেরে দেবো, ঠিক আছে। কথা অনুযায়ী এবার এবার হচ্ছে আমার যে দাদুর যে মুসলিম বন্ধু ছিল, বলছে আমাকে 50,000 টাকা দাও আমার এই কাজ করবে বলে পালিত ছিল।
এবার আমার বাবা বলছে আমি কোথা থেকে এত টাকা পাবো, কারণ সবাই আমার বাবাকে ধরেছে, কারণ যেহেতু ফাইন্যান্সিয়ালি একটু ভালো, তাই তো দেখছি এখন যে পুরো পরিবার নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো ঠিক আছে একবারই যাবে যখন যাক টাকা। আমার বাবা কোনো মতে আনিয়েছে টাকা, ঠিক আছে আমার বাবা বন্ধুর থেকে টাকা আনিয়েছে আপাতত। তারপর কয়েকদিন 2-3 দিন না ঘরে থাকা যায়নি, বিশ্বাস করে এত কোথা থেকে আওয়াজ হচ্ছে, কেউ মনে হচ্ছে ঢিল ছুটছে। আমরা শুয়ে আছি, মাটির গুঁড়ো পড়ছে আমাদের উপর, মাটি, ঠিক আছে টালি সরে গিয়ে বৃষ্টি, মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে টুকটাক টুকটাক করে, মাঝে মধ্যে বৃষ্টির জল পড়ছে আমাদের মাথার উপর, ঘুমাতে পারছি না 2-3 দিন ধরে। মুসলিম যে লোকটা ছিল আমাদের বাড়িতে ছিল, আমার দাদু ছিল। এত কিছু হওয়ার পর কয়েকদিন পরে শোনা যাচ্ছে 6টার সময় ভোরবেলা ওই মৌলভী এত জোরে চিল্লিয়েছে, যে ওদের উপরে ক্ষতিটা করেছিল। হ্যাঁ যে আমাদের ক্ষতিটা করেছিল। সেই মৌলভী সাহেবের কোনো মানে কি বলে সন্তান নেই, ঠিক আছে ওনার বউ আর বউয়ের যে বোন, মাসি, মা ওরা ছিল, নিজের বউকেই মারতো, নিজের শাশুড়িকে কথা শোনাতো, নিজের বোনকে উল্টো পাল্টা কথা বলতো সারাক্ষণ, মানে খুব একটু হট টেম্পটেড লোক ছিল, ঠিক আছে। তো 6টার সময়, 6টা বাজে তখন, পুরো ভোরবেলা একদম বিশাল চিল্লাচ্ছে। ওর বউ আর ওর গিয়ে দেখে ওনার না এরকম পুরো বুক বুক থেকে পেট অব্দি পুরো চেরা, মনে হচ্ছে তরোয়াল দিয়ে ছিঁড়েছে, ঠিক আছে পুরো চেরা, নাড়ি ভুড়ি আর পুরো মানে বুকের পাঁজর টাজর দেখা যাচ্ছে, ঠিক আছে এমন দেখা যাচ্ছে না। আমি তোর মৌলভী নামের মৌলভী সাহেবের নামটা আমি বলতে পারি, অসুবিধা নেই, হচ্ছে সাকিব, ঠিক আছে ওনার নাম সাকিব, সবাই সাকিব বলতে, সাকিব আঙ্কেল বলে ডাকতো। সাকিব আঙ্কেলের পুরো বুকটা না চিড়ে হচ্ছে পুরো মানে পাঁজর দেখা যাচ্ছে। আর মানে তখন তো কেউ আর আশেপাশে যেতে পারেনি, ঠিক আছে। তো এবার কি হয়েছে, সবাই মিলে না লাস্টে পাড়ার লোক, ঠিক আছে অবভিয়াসলি, কারণ ওরা সব মহিলা, কেউ নিয়ে যেতে পারবে না বডিটা, পাড়ার লোক এসেছে। লাস্টে এখন মারা গেল না, কিছুই না, সকালবেলা উঠে নাকি উনি নামাজ পড়তে যাবেন, ঠিক আছে ওনার বউ বলেছে এটা যে নামাজ পড়তে যাবেন, বউ উঠেছে রান্না বান্না করবে বলে। তো দেখেন যে উনি পড়লো, পড়ে তারপর যখন পড়লো এসে দেখে পড়ে গেছে, পড়ে খালি পুরো চেরা, নামাজ পড়তে বসে কিছু না, কিন্তু বুকটা পুরো চিড়ে গেছে। আর উনি ছটকাচ্ছেন আর চিল্লাচ্ছেন, ঠিক আছে আর পুরো পাঁজর দেখা যাচ্ছে, ঠিক আছে নাড়ি বুড়ি পুরো সব দেখা যাচ্ছে শরীরের ভেতরে, সব পাঁজর টাজর সব। তো সবার লোকজন তুলে এনে ওনাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছিল। তো তখন না ওনার বউ আর মানে মাসি কেউ আসেনি, শাশুড়ি ওরা নিজে বলতে বেশ হয়েছে মারা গেছে। আর যত পাড়ার লোক ছিল না সবাই ওনাকে জুতো ছুটতো, থুতু ফেলছে ওনার গায়ে, মানে ভাব এতটাই বাজে লোক ছিল যে উনি মরার সময় উনি শান্তি নেই, কবর দিতে হবে সেই মুহূর্তে জুতো, লাথি মানে সব কিছু খাচ্ছে, ঠিক আছে ওরকম ভাবেই উনি মারা গেলেন। ওনাকে তখন মানে কবর দেওয়া হলো, সব কিছু গেল। তারপরে কয়েকদিন বাদে বাড়িতে দেখলাম যে আমার দিদির আবার 1-1.5 বছর বাদে একটা ছেলে হয়েছে, ঠিক আছে খুব ভালো হেলদি ফিগার একটা ছেলে হয়েছে। তারপর আবার এই কয়েক বছর আগে আবার একটা মেয়ে হয়েছে। তো তারপর সবকিছু নর্মাল হওয়ার পর দাদু বললো যে পাড়ায় যদি কোনো অশান্তি হয়, আমার মানুষই কারুর সাথে মুখ লাগবে না, কারণ আমাদের শেষ প্রান্তে পাড়া, তো আমাদের ওই মেদিনীপুরের যে লালপুর যে পাড়াটা, ঠিক আছে শেষ প্রান্তে পাড়াটা, আমাদের ওই এলাকাটা ভালো না, মানে ইজিলি যে কেউ টুকটাক করে দিতে পারবে, আর আমরা সেটা হ্যান্ডেল করতে পারবো না এমন ভাবে। এটা হওয়ার পর আমরা বাড়ি এলাম, দিনগুলো কি কাটলো ওটা ভেবেই আমরা মাঝে মধ্যে ভয়ে আটকে উঠি। তারপর আর কোনোদিন আজ পর্যন্ত আমরা গ্রামের বাড়ি গেলেও মুখ লাগি না কারোর সঙ্গে, কেউ কিছু বললাম চুপচাপ শুনে চলে যাই। তারপর থেকে সবাই সুস্থ ভালো, সবাই যেরকম যে আছে, সবাই মেজো একটু মা, মেজো পিসি, বড় এটিমা, মেজো এটিমা আর মেজো পিসি একাই থাকে এখন, আর কাকা আর একটা বিয়ে করেছে, মেজো পিসির ছেলে মেয়ে দুটো নেই। তো তারপর এখানেই সব শেষ হয়ে আছে, মানে নর্মাল। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, এটা ছিল গুঞ্জনের গল্প। কমেন্টে জানাবেন যে গল্পটা আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করি গুঞ্জনকে আমরা পরবর্তী পর্বে আবার ফেরত পাবো। গুঞ্জন, আই গেস তোর এখানে এসে ভালো লেগেছে? আমার খুব ভালোই লাগলো, আমি কোনোদিন কাউকে এই গল্পটা শেয়ার করে নিয়েছি, ফার্স্ট টাইম আমি চান্স পেয়েছি তোর কাছে, আমি শেয়ার করলাম, আমার নিজেরও খুব ভালো লাগলো, অনেকদিন পর এই ব্যাপারটা কাউকে শেয়ার করে। আপনারা সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে আমরা আবার গুঞ্জনকে নিয়ে আসবো পরবর্তী কিছু পর্বে। নমস্কার।